স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে নিয়ে এসেছি WBSLST পরীক্ষার জন্য একটি ছোট মক টেস্ট পেপার সেট, মাত্র 25 নম্বরে বাংলা মডেল কোশ্চেন পেপার, MCQ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওতে। অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে প্রতিটি প্রশ্নের মান নির্ধারিত হয়ে এবং নির্দিষ্ট সিলেবাসের ওপর আজকের এই প্রশ্নপত্র আনার চেষ্টা করেছি। বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ পার্ট এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 10 নম্বর প্র্যাকটিস সেটে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর যারা 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আজকের 10 নম্বর সেটের 1 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি? এর জন্য 4টি অপশন দেওয়া আছে: জন্মখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, যমুনাখণ্ড। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বৃহত্তম খণ্ড কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড যেটি হয়ে যাবে দানখণ্ড। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় চতুর্দশ শতক থেকে ষোড়শ শতকের মধ্যে। অনুমান করা হয় চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়। তবে অনেক সমালোচকদের মধ্যে এই ব্যাপারে একটা বিতর্ক রয়েছে। সুকুমার সেন, নলিনীকান্ত ভট্টাচার্য, বিপিন বিহারী দাশগুপ্ত এরা নানান মত দিয়েছে কাব্যটির রচনাকাল সম্বন্ধে। যাই হোক, মোটামুটি ধরা যেতে পারে চতুর্দশ থেকে ষোড়শ শতক, অর্থাৎ 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যবর্তী। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড পড়ছে দানখণ্ড। এই দানখণ্ডে আমরা মোট 112টি পদ পেয়ে থাকি। দানখণ্ডে আমরা 112টি পদ পেয়ে থাকি। এইটি হলো এই কাব্যের বৃহত্তম খণ্ড দানখণ্ড, এবং ক্ষুদ্রতম খণ্ড সেটি হলো জন্মখণ্ড। এর পরবর্তী কোশ্চেন 2 নম্বর। বাংলা ব্যাকরণ থেকে একটি কোশ্চেন রয়েছে, বিয়ে টাইম এই শব্দটি কোন প্রকার শব্দ? আরবি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব এবং মিশ্র শব্দ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি উত্তর হবে মিশ্র শব্দ। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন হলো? বে টাইম এর মধ্যে রয়েছে একটি ফার্সি শব্দ এবং একটি ইংরেজি শব্দ। একটি টাইম ইংরেজি শব্দ এবং বে এটি ফার্সি শব্দ, অর্থাৎ ফার্সি এবং ইংরেজির মিশ্রণে এটি মিশ্র শব্দের রূপ ধারণ করছে। সুতরাং ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 3 নম্বর। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে অনুপ্রাস জনিত ত্রুটির কথা কে বলেছেন? অনুপ্রাস একটু স্পেলিংটা মিস্টেক ছিল, আমি এর জন্য লিখে দিচ্ছি। বলেছিল দীনেশচন্দ্র সেন, না সুকুমার সেন, না আশুতোষ ভট্টাচার্য, না উপরের কোনো জনই নয়। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে অনুপ্রাসজনিত যে ত্রুটি রয়েছে সেটির কথা বলেছিল প্রথম সুকুমার সেন। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর। কেতকা দাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা, এই মন্তব্যটি কার ছিল? এ আছে দ্বিজ কবিচন্দ্র, ডক্টর সুকুমার সেন, আশুতোষ ভট্টাচার্য, না দীনেশচন্দ্র সেন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কেতকা দাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা মন্তব্যটি করেছিলেন ডক্টর সুকুমার সেন, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 5 নম্বর। বিদ্যাপতিকে মৈথিল কবি কে বলেছেন? 1 নম্বর হচ্ছে বিমান বিহারী মজুমদার, 2 নম্বর রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, গ নম্বর আছে আশুতোষ ভট্টাচার্য এবং ঘ নম্বর উপরে কোনোটি নয়। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিদ্যাপতিকে মৈথিল কবি কে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ
খ নম্বর অপশন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতিকে মৈথিল কবি বলেছিলেন। এর পরবর্তী কোশ্চেন 6 নম্বর, দিলাম যা রাজভিখারি রে। রাজভিখারি রে শব্দটির প্রকৃত কারক কী হবে? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রাজভিখারি রে শব্দটির প্রকৃত কারক কী হবে? প্রকৃত কারক হবে নিমিত্ত কারক। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ জন্য উদ্দেশ্যে নিমিত্তে যে কাজটি সম্পাদন হয়, অর্থাৎ ভিখারিকে রাজভিখারিকে দিল, নিঃস্বার্থভাবে কাজটি করলো, রাজভিখারির উদ্দেশ্যে দিল, নিমিত্ত কারক হচ্ছে এই উত্তর। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, কার আদেশে ঘনরাম চক্রবর্তী তার ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন? এর জন্য 4টি অপশন আছে, মহারাজা কৃষ্ণচন্দ্র, মহারাজা কীর্তিচন্দ্র, হুসেন শাহ, না উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে, বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্র, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মহারাজা কীর্তিচন্দ্রের নির্দেশে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে ঘনরাম চক্রবর্তী তার ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন 1711 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 8 নম্বর, আমরা প্রশ্ন দেখব বাংলা ব্যাকরণ থেকে একটি কোশ্চেন, যে কতগুলি স্বরধ্বনি দেওয়া আছে, এই স্বরধ্বনির মধ্যে কোন মিলটি সঠিক নয়, অর্থাৎ আমাদের ভুল খুঁজে বের করতে হবে। এ নম্বরে আছে এ উচ্চস্বর অর্ধসংবৃত স্বর, বি নম্বরে আছে স্বরীয় নিম্নমধ্য অর্ধবিবৃত, সি আছে ও অর্ধসংবৃত নিম্নস্বর, ডি নম্বরে রয়েছে হস্যু এবং রস্যি সংবৃত স্বর এবং উচ্চস্বর। এর জন্য সাব পয়েন্ট করা হচ্ছে, 1 নম্বরে আছে এসি, 2 নম্বরে আছে বিসি এবং 3 নম্বরে আছে বিডি। কোনটি ভুল রয়েছে এই মিলটির মধ্যে? কোন মিলটি ভুল? তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি এসি এখানে ভুল রয়েছে, অর্থাৎ 1 নম্বর অপশনটি এখানে ভুল রয়েছে। কেন ভুল আছে সেটা আমরা দেখে নিই। এ রয়েছে, এ অপশনে রয়েছে এটা হলো উচ্চস্বর, শুধু নয় এটা রয়েছে উচ্চ মধ্যস্বর এবং অর্ধ সংবৃত স্বর এ। তারপরে রয়েছে সিটাও ভুল আছে। কেন আছে? সিতে রয়েছে ও, এই ওটা রয়েছে অসংবৃত নিম্নস্বর নয়, ওটা হবে উচ্চ মধ্যস্বর এবং অর্ধ সংবৃত স্বর। ও বর্ণটি উচ্চ মধ্য এবং অর্ধ সংবৃত স্বর, সে কারণে এসি ভুল হচ্ছে। এছাড়া বি নম্বরে স্বরীয় নিম্নমধ্য অর্ধবিবৃত ঠিক রয়েছে এবং ডি নম্বরে আছে হস্য এবং রস্যি, যেটি সংবৃত স্বর এবং উচ্চস্বর, এটি ঠিক রয়েছে। সুতরাং 1 নম্বর এসি হবে ভুল। এর পরবর্তী 9 নম্বর কোশ্চেন, মালাধর বসু ভাগবতের কোন স্কন্ধগুলি অনুবাদ করেছিলেন? দশম, নবম দশম, না দশম একাদশ, না সপ্তম দ্বাদশ, না দশম একাদশ দ্বাদশ? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে, মালাধর বসু ভাগবতের কোন স্কন্ধ অনুবাদ করেছিলেন? দশম এবং একাদশ স্কন্ধ। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 10 নম্বর কোশ্চেন, অভ্যন্তর থেকে ভিতর, এটি ধ্বনিরূপ পরিবর্তনের কোনটি উদাহরণ হয়? স্বরভক্তি, না বিনাসিকী ভবন, না সমী ভবন, না আদি স্বরাগম? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন বিনাসিকী ভবন। কেন হলো? অভ্যন্তর থেকে ভিতর, অর্থাৎ আমরা জানি মূল শব্দে নাসিক্য ব্যঞ্জনধ্বনি থাকলেও প্রদত্ত শব্দে যদি চন্দ্রবিন্দু না থাকে তবে সেটি হয় বিনাসিকী ভবন। অর্থাৎ এখানে অভ্যন্তর ছিল, এখানে ভিতর হয়ে গেল, বিনাসিকী ভবনের উদাহরণ। 11 নম্বর কোশ্চেন, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে। ঘরে ঘরে পদটির কারক কী হবে? 4টি অপশন আছে, 4টি কারক রয়েছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ঘরে ঘরে এই পদটির কারক কী হবে? ঘরে ঘরে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অপাদান কারক, অর্থাৎ ঘর থেকে ঘরে, অপাদান কারকের এই বিভক্তি। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, কৃত্তিবাসের জন্ম হয় কবে? শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি হবে? কোন মাসে কৃত্তিবাসের জন্ম হয়? বৈশাখ মাস, আষাঢ় মাস, মাঘ মাস এবং ফাল্গুন মাস? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কৃত্তিবাসের জন্ম হয় কোন মাসে? মাঘ মাস, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 13 নম্বর কোশ্চেন,
আরেকটি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমে ড্যাশ রয়েছে, তার অবলম্বনে শিখন নদী মহাভারত রচনা করেন। কোন পর্ব অবলম্বনে? অর্থাৎ অশ্বমেধ পর্বত, জৈমিনী মহাভারত পর্বত, এটা হবে দ্রোণ নয়, এটা দ্রোণ পর্ব এবং ষষ্ঠীগড়ের ভারত। কোন পর্ব অবলম্বনে শিখন নন্দী তার মহাভারত রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, জৈমিনী মহাভারত পর্ব। জৈমিনী মহাভারত পর্ব অবলম্বনে শিখন নন্দী মহাভারত রচনা করেন। এর পরবর্তী 14 নম্বর, ড। এই ড প্রত্যয়টি ব্যবহার করা হয় নিচের কোন শব্দে? দৃশ্য, বিদ্যা, আত্মজ না সজ্জা? ড প্রত্যয় ব্যবহার করা হয় কোন শব্দে? এই ড প্রত্যয়টি সাধারণত ব্যবহার করা হয় আত্মজ, এই আত্মজ শব্দটিতে। গ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। কেন হলো? কারণ আমরা জানি এটাকে যদি আমরা ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে হবে আত্ম জন ধাতু যোগ ড প্রত্যয়, তাহলে আত্মজ, আত্ম উপ জন যোগ ড প্রত্যয়টি, এটি সাধারণত কর্তৃবাচ্যে অ হিসাবে ব্যবহার করা হয় ড প্রত্যয়টি। এর পরবর্তী যে প্রশ্নটি থাকছে 15 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পরিপূরক গ্রন্থ বলা যেতে পারে কাকে? কোন গ্রন্থকে মোটামুটি পরিপূরক গ্রন্থ হিসেবে বলা যেতে পারে? 4টি গ্রন্থ এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, শ্রী চৈতন্য চরিতামৃত। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পরিপূরক গ্রন্থ বলা যেতে পারে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকে, যেটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। এর পরবর্তী প্রশ্ন 16 নম্বর, প্রথম বাঙালি রামচরিতকার কে? প্রথম বাঙালি রামচরিতকার কে ছিল? 3টি অপশন দেওয়া আছে, বাল্মীকি, কৃত্তিবাস, অভিনন্দ। প্রথম বাঙালি রামচরিতকার কে ছিলেন? সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, অভিনন্দ। অভিনন্দ ছিল প্রথম বাল্মীকি রামচরিতকার। এর পরবর্তী প্রশ্ন 17 নম্বর, নিচের কোনটি সিদ্ধ বা মৌলিক ধাতুর উদাহরণ? 4টি অপশন রয়েছে, লিখা, দেখা, করে, ভজ। কোনটি হবে মৌলিক ধাতু? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, ভজ। ভজ হলো এখানে মৌলিক ধাতুর প্রকৃষ্ট উদাহরণ। আরেকটি গ্রামার থেকে একটি প্রশ্ন রয়েছে 18 নম্বর, পিলে চমকানিয়া শব্দটির প্রকৃত ব্যুৎপত্তি কী হবে? ব্যুৎপত্তি নির্ণয় করলে কী হবে? 4টি অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এই 4টি অপশনের মধ্যে তোমরা দেখো কোনটি হবে প্রকৃত ব্যুৎপত্তি। সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে পিলে চমকানিয়া শব্দটির ব্যুৎপত্তি হয়ে যাচ্ছে পিলে চমক যোগ অনি যোগ ইয়া। সুতরাং গ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি থাকছে 19 নম্বর প্রশ্ন, কোনটি সর্বনামের বিশেষণ পদ? অনভিজ্ঞ তুমি, কোন কথা, এত ব্যথা নাকি সবগুলি? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এখানে উত্তর হয়ে যাবে সর্বনামের বিশেষণ পদ, যেটি রয়েছে অনভিজ্ঞ তুমি সর্বনাম পদ, তার অনভিজ্ঞ এটা একটা বিশেষণ। কোন কথা এখানে সর্বনামের বিশেষণ রয়েছে এত ব্যথা, অর্থাৎ উপরে সবগুলি হবে এই প্রশ্নের উত্তর। 20 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি নন নিচের কোন ব্যক্তি? উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি নন। অপশন রয়েছে জীবন মৈত্র, জগজ্জীবন ঘোষাল, তন্দ্রবিভূতি, ষষ্ঠীবর দত্ত। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ষষ্ঠীবর দত্ত। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। উত্তরবঙ্গে মনসামঙ্গলের কবি ষষ্ঠীবর দত্ত নয়। আমরা এক নজরে জেনে নিই জীবন মৈত্র কোথাকার কবি। জীবন মৈত্র ছিল 8ম শতকের কবি, উত্তরবঙ্গের কবি। আমরা জানি জীবন মৈত্র 8ম শতকের কবি এবং উত্তরবঙ্গের কবি। জগজ্জীবন ঘোষাল, এই জগজ্জীবন ঘোষাল উনি ছিলেন 7ম শতকের কবি এবং তিনিও কিন্তু উত্তরবঙ্গের একজন কবি। এছাড়া তন্ত্রবিভূতি যে লোকটি ছিল সেও ছিল কিন্তু 7ম শতকের কবি এবং উনিও কিন্তু উত্তরবঙ্গের কবি। সুতরাং জীবন মৈত্র, জগজ্জীবন ঘোষাল, তন্ত্রবিভূতি সবই উত্তরবঙ্গের কবি। কিন্তু ষষ্ঠীবর দত্ত কোথাকার কবি? আমরা জানি ষষ্ঠীবর দত্ত পূর্ববঙ্গের কবি। ষষ্ঠীবর দত্ত ছিল পূর্ববঙ্গের কবি, 8দশ শতকের লোক ছিল ষষ্ঠীবর দত্ত। সুতরাং উত্তরবঙ্গের কবি নন, যেটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠীবর দত্ত। এর পরবর্তী প্রশ্ন 21 নম্বর, মুমূর্ষ নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। এই বাক্যে নিষ্প্রভ শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?
সন্ধি বিচ্ছেদ করলে হবে এই নিষ্প্রভ শব্দটিকে গ নম্বর অপশন নি যোগ প্রফ, বিসর্গ যোগে নি যোগ প্রফ নিষ্প্রভ, গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 22 নম্বর, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। সপ্তপুরুষ শব্দটির সমাস কী হবে? সমস্ত পথ রয়েছে সপ্তপুরুষ, এখানে সমাস কী? অব্যয়ভাব, দ্বিগু, বহুব্রী, এখানে অপশনটি ভুল রয়েছে, বহুব্রী সমাস এবং তৎপুরুষ সমাস। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সপ্তপুরুষ এই শব্দবন্ধটির সমাস করলে হবে দ্বিগু সমাসের উদাহরণ হবে, কারণ সপ্তপুরুষের সমাহার, ব্যাসবাক্য করলে হবে সপ্তপুরুষের সমাস, সপ্তপুরুষের সমাহার, সুতরাং দ্বিগু সমাসের এটি উদাহরণ পড়ছে। এর পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে 23 নম্বর কোশ্চেন, নিচের কোন ব্যক্তি বিদ্যাপতির পিতা ছিলেন? হৃদয় মিশ্র, নাকি নারায়ণ সনাতন, না গণপতি ঠাকুর, নাকি সনাতন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিদ্যাপতির পিতা ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, গণপতি ঠাকুর ছিলেন বিদ্যাপতির পিতা। এর পরবর্তী প্রশ্ন 24 নম্বর, চর্যাপদ কবে প্রকাশিত হয়? 1911, না 1913, না 1916, নাকি 1909? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? চর্যাপদ প্রকাশিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, 1916 খ্রিস্টাব্দে চর্যাপদ প্রকাশিত হয়। এর পরবর্তী কোশ্চেন আজকের সেটের লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, দৃশ্যটা খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এখানে 4টি বাচ্য লেখা আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দৃশ্যটি খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে। পঁচিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে কর্মবাচ্যের উদাহরণ। দৃশ্যটা খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে, কেন হলো? কারণ দৃশ্যটা কার দ্বারা চিত্রিত হচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই। দৃশ্যটা আমার দ্বারা চিত্রিত হয়েছে, দ্বারা দিয়া কর্তৃক কর্মবাচ্যের উদাহরণ, কিন্তু এটা কর্তৃবাচ্যে কী হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, এবং 25-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।